আলাইকুম রহমতুল্লাহ। ইংরেজি ভাষা শেখার যদি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় কোনটা প্রথমে আসে, তাহলে আমরা ফার্স্ট যেটা বলবো শব্দের গঠন, শব্দ চেনা, শব্দের পজিশন জানা, শব্দের ফর্ম জানা, এবং বাক্য লিখতে গেলে, বাক্য বলতে গেলে শব্দগুলোকে কীভাবে সাজাতে হবে। তো এগুলো শেখার জন্য আমাদের শব্দ চেনা সবচেয়ে জরুরি, যেটা সাধারণত ইংরেজিতে পার্টস অফ স্পিচ বা ওয়ার্ড ক্লাস বলা হয়, শব্দ শ্রেণী বিভাজন, সেখানে আলোচনা করা হয়। আজকে আমাদের টপিক তাই, আমরা শব্দের ফর্ম জানবো, শব্দের পরিচয় শিখব, যে একই শব্দ ভার্ব, পিওর ভার্ব কখন নাউন হতে পারে, কখন অ্যাডজেক্টিভের কাজ করে, ঠিক আছে, তার পজিশন বা ব্যবহার অনুযায়ী। আবার অ্যাডজেক্টিভ কীভাবে নাউন হয়, পিওরলি অ্যাডজেক্টিভ, ঠিক আছে, তার কাজের জন্য, ফাংশনের জন্য, পজিশনের জন্য। একইভাবে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কীভাবে ইন্টারজেকশনে কাজ করে, এটুকুই আমাদের আজকে আলোচনার বিষয়। আমরা প্রথমে ভার্ব কীভাবে পিওরলি ভার্ব, যেটা সবসময় ভার্ব, নাউন এবং অ্যাডজেক্টিভ হয়, সেটা আমরা দেখব, ঠিক আছে। তো আমরা সি একটা ভার্ব নিছি, সি মানে দেখা। সি এর অনেকগুলো অর্থ আছে। সি মানে দেখা হয়, সি মানে, তাই না, সি যেটা আমরা জানি লুক। সি শব্দের অর্থ হতে পারে আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। সি মানে বোঝাও হয়, সি মানে ইমাজিনও হয়, কল্পনা করা, মনে করা, ঠিক আছে। তো বেশিরভাগ যেটা আমরা সি এর ব্যবহার জানি, সি মানে দেখা। তো আই সি ইট, পিপল সি মি, ঠিক আছে, অ্যান্ড ইট সিজ ক্লিয়ারলি, এই যে সি এর ব্যবহার। কিন্তু সি যদি এভাবে আসে, তখন আমরা এটাকে কি বলবো? টু সি ইজ টু বিলিভ। টু সি ইজ টু বিলিভ। আবার যদি আমরা এভাবে লিখি যে সিইং ইজ বিলিভিং, তো তাই না, আমরা সি এর পূর্বে কিন্তু টু নিচ্ছি, এটা লক্ষণীয় বিষয়। বিলিভের আগে টু নিচ্ছি। এখানে কি ভার্ব আছে? এটা কিন্তু আর ভার্ব নাই, এটা কিন্তু এখন নাউন হয়ে গেছে। কেন নাউন হয়েছে? কিভাবে নাউন হলো? নাউনের জন্য হয়েছে কারণ ইসটা হলো ফাইনাইট ভার্ব, তাই না, ইসটা হলো ফাইনাইট ভার্ব বা মূল ভার্ব, তাই না, এবং টু সিটা কিন্তু এই ভার্বের সাবজেক্ট হয়েছে, তাই না। টু সি দেখা এই ভার্বের সাবজেক্ট হয়েছে। আমরা জানি যে নাউন সবসময় ভার্বের সাবজেক্ট হয়, তাই না। অনুরূপভাবে বিলিভও কিন্তু এখানে নাউন হয়েছে। বিলিভ তো সাধারণত পিওরলি আমরা জানি এটা একটা ভার্ব, তাই না। বিলিভ হলো বিশ্বাস করা, ঠিক আছে, বিলিভ হলো বিশ্বাস করা, বিলিভ একটা ভার্ব। কিন্তু টু বিলিভ যখন আমরা লিখছি, বিলিভ হলো বিশ্বাস করা, তাই না। ট্রাস্ট, ট্রাস্ট মানে বিশ্বাস করা, এটা ভার্ব, পিওরলি ভার্ব। কিন্তু এখানে কিন্তু বিলিভ আর ভার্ব নাই, এখানে কিন্তু এটা নাউন হয়ে গেছে। কিভাবে নাউন হয়েছে? একইভাবে ইজ ভার্বের এটা কমপ্লিমেন্ট হয়েছে, ঠিক আছে, কমপ্লিমেন্ট। এখানে কিন্তু আমাদের বলতে হবে কমপ্লিমেন্ট, অবজেক্ট না, ঠিক আছে। তো ভার্ব তার ফাংশনের কারণে, পজিশনের কারণে এসি, সাবজেক্ট যেহেতু হয়েছে, ফর্ম একই রাখছে, তাই না, সি রাখছে, কিন্তু তার আগে টু আসছে। এটাকে বলে ইনফিনিটিভ মার্কার। এটা এক কথায় ইনফিনিটিভ ভার্বও বলা হয়। তো ইনফিনিটিভ ভার্ব নাউন হয়, আমাদের মনে রাখতে হবে। ইনফিনিটিভ ভার্ব তিনটে কাজ করে, এটা নাউনের কাজ করে, এটা অ্যাডজেক্টিভের কাজ করে, এটা অ্যাডভার্বের কাজ করে। এখানে কিন্তু এটা নাউন, এখানেও এটা নাউন। তাহলে আমরা দেখতেছি যেটা সি সবসময় ভার্ব হিসেবে ইউজ হয়, পিওরলি ভার্ব। এটা কিন্তু প্রয়োগের কারণে, ব্যবহারের কারণে নাউন হতে পারে, নাউন হয়। পরের বাক্য আমরা কিন্তু নিচ্ছি একইভাবে, যে সিইং ইজ বিলিভিং, তাই না। আমরা যদি লক্ষ্য করি যে সির সাথে আইএনজি যুক্ত করছি, তাই না, এটা কিন্তু আর ভার্ব না, এটা তখন নাউন হয়ে গেছে। এই নাউন একটা নাম আছে, এটাকে বলে জেরান্ড নাউন, ঠিক আছে। কিভাবে নাউন হয়েছে? একই ব্যাখ্যা, যেহেতু এটা ইজ ভার্বের সাবজেক্ট হয়েছে। সিইংটা হলো ইজ ভার্ব বা ফাইনাইট ভার্ব, তার সাবজেক্ট হওয়ার কারণে এটা কিন্তু নাউন, ঠিক আছে। এই নাউনকে বলে জেরান্ড। তো নাউনের যে আমরা পাঁচটা কমন শ্রেণী বিভাগ জানি, যে প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, সেই গ্রুপের মধ্যে কোনটা পড়বে? ইনফিনিটিভ যেটা নাউন হয় সেটা সবসময় অ্যাবস্ট্রাক্ট গ্রুপের মধ্যে পড়বে, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে, যেটা ছোঁয়া যায় না, দেখা যায় না, ঠিক আছে, স্পর্শ করা যায় না। সিং এটাও কিন্তু একইভাবে জেরান্ড ভার্ব, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউনের গ্রুপের মধ্যে পড়বে।
তাহলে আমরা শিখলাম যে বিলিভিং কিন্তু এখানে নাউন, অনুরূপভাবে সেম একইভাবে বিলিভিং এখানে নাউন, এবং জেরান্ড দুটাই কিন্তু জেরান্ড। ঠিক আছে, তাহলে দেখছি ভার্ব যেটা পিওরলি ভার্ব কিন্তু ফর্ম এবং পজিশনের কারণে তাই না সাবজেক্ট হয়েছে এবং কমপ্লিমেন্ট হয়েছে, তখন এটা নাউন হয়েছে, তখন আর ভার্ব থাকতেছে না। ঠিক আছে, আরেকটা শব্দ আমরা নিচ্ছি বার্ন। ঠিক আছে, যে বার্ন আমরা দেখব, আমরা যদি দ্বিতীয় বাক্য লিখি, যে 1 নম্বর বাক্য যদি এরকম লিখি, দ্য বার্নিং ট্রেন stops finally, অথবা stops here দি, জ্বলন্ত ট্রেনটা এখানে থামলো। আর একটা যদি বাক্য লিখি যে the burnt cow fears fire। আমরা বার্ন যেটা পিওরলি ভার্ব, বার্ন মানে পোড়া, বার্ন শব্দটা নাউনও হয়, বার্ন যখন শব্দটা নাউন হয় পোড়া দাগ অর্থে। ঠিক আছে, এবং ইনজুরি আঘাত ক্ষত অর্থেও বার্ন শব্দটা নাউন হয়। কিন্তু এইখানে দুই জায়গাতে কিন্তু বার্ন যেটা আমরা পার্টিসিপল ফর্মে নিয়েছি আইএনজি যুক্ত করছি, আর একটা পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়েছি, এখানে কিন্তু আর এটা ভার্বও নাই নাউনও নাই। কি হয়েছে এখানে, দুইটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, তাই না? আমরা ব্যাখ্যা করবো কিভাবে অ্যাডজেক্টিভ হয়। দ্য বার্নিং ট্রেন, পুরন্ত বা জ্বলন্ত ট্রেন, ট্রেনটা হলো নাউন, তাই না? ট্রেনটা তো নাউন, আর বার্নিংটা কি করতেছে, এটা ট্রেনকে মডিফাই করতেছে। মডিফাই কে করে সবসময় আমরা জানি অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো যেহেতু এটা ট্রেনকে মডিফাই করতেছে এই জন্য এটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের নাম আছে, এটাকে বলে পার্টিসিপল। ঠিক আছে, পার্টিসিপল ভার্ব গ্রুপের, ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন সেটা পার্টিসিপল হয় এবং এটা অ্যাডজেক্টিভের কাজ করে। এখানে কিন্তু আমাদের এটাকে অ্যাডজেক্টিভই বলতে হবে। তাহলে ভার্ব যেটা সবসময় ভার্ব ব্যবহার হয়, যে একসময় নাউনের ব্যবহার হতে পারে, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে তার ফর্ম গঠনের কারণে এবং তার পজিশনের কারণে। ঠিক আছে, বার্নের একটা ফর্ম নাম নিয়েছি বার্ন্ড, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে আমরা দেখবো বার্ন্ড এখানে কোন কাজ করতেছে, কি হয়েছে। কাউ শব্দটা কি নাউন, তাই না? দ্য বার্ন্ড কাউ মানে কি, পুড়ে যাওয়া গরুটা, ফিয়ার্স ফায়ার, এটা আগুনকে ভয় পায়। পুরন্ত গরু, যে গরু পুষছে একবার আগুনে পুষছে, সে যে কেউ একটা প্রবাদ বাংলা ইউজ হয় যে সিঁদুরে পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, একই অর্থ, একই ইংরাজি। তো বার্ন কিন্তু এখানে বার্নের পাস্ট পার্টিসিপল, কিন্তু এটা কিন্তু ভার্ব নাই, এটা অ্যাডজেক্টিভ হচ্ছে। কি জাতীয় অ্যাডজেক্টিভ? পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে আমরা শিখতেছি যে ভার্ব যেটা আইনজি যুক্ত হলে পার্টিসিপল হয় সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায় যদি নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে আগে বা পরে। আবার ভার্বের পাস্ট পার্টিসিপল বার্ন যদি সেটাও নাউনকে মডিফাই করে তখন সেটা অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে, ইংরেজি ভাষা শিখতে গেলে এটাই শেখার বিষয়, আগে প্রথমে আমাদের এটাই শিখতে হবে, শব্দ চেনা, শব্দ জানা, তার ফাংশন জানা। আমরা পরবর্তীতে দুটো অ্যাডজেক্টিভ নিচ্ছি, যেটা অনেস্ট এবং বিউটিফুল, যেটা পিওরলি অ্যাডজেক্টিভ, সবসময় অ্যাডজেক্টিভ হয়। যদি আমরা অনেস্ট দিয়ে বাক্য লিখি, যে অনেস্ট দিয়ে যদি বাক্য লেখা যায় কি হয়, যে দ্য ম্যান ইজ অনেস্ট, অথবা যদি একটা বাক্য লিখি, দ্য অনেস্ট ম্যান ইজ মাই আঙ্কল, তাই না? অনেস্টের যেটা কমনলি ব্যবহার সবসময়, দ্য ম্যান ইজ অনেস্ট অ্যাডজেক্টিভ, তাই না? কারণ এটা ম্যানকে মডিফাই করে। দ্য অনেস্ট ম্যান ইজ মাই আঙ্কেল সাবজেক্ট, এটাও ম্যানকে মডিফাই করে নাউনকে, তাই না? সুতরাং এটাও অ্যাডজেক্টিভ। কিন্তু আমরা যদি এইভাবে লিখি, the honest are happy, এখানে কিন্তু আর অনেস্ট ইউ সি এটা কিন্তু আর অ্যাডজেক্টিভ থাকে না, এটা কিন্তু নাউন হয়ে যায়। ঠিক আছে, এখানে কিন্তু অনেস্ট নাউন। কিভাবে নাউন হয়? সহজ কথা, প্রথমেই ভার্বের সাবজেক্ট হয়েছে, তাই না? এবং আর্টিকেল দি বসছে, কমন নাউন হয়েছে। দ্য অনেস্ট মানে সৎ লোকেরা। ঠিক আছে,
তাই না? দি বসার জন্য এবং সাবজেক্ট হওয়ার জন্য ভার্বের সরাসরি এটা নাউন হয়ে গেছে, দ্য অনেস্ট। এবং কমন নাউন গোত্র বা গোষ্ঠী বোঝাচ্ছে, এই জন্য ভার্বও কিন্তু প্লুরাল। ঠিক আছে। বিউটিফুল অনুরূপভাবে, বিউটিফুল তো আমরা সবাই জানি যে শি ইজ বিউটিফুল, দ্য বিউটিফুল গার্ল ইজ, তাই না? শি ইজ বিউটিফুল, অথবা দ্য বিউটিফুল গার্ল ইজ মাই সিস্টার, তাই না? বিউটিফুল যেটা মোস্ট কমন ইউজ, যে শি ইজ বিউটিফুল, বিউটিফুল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, শিকে মডিফাই করতেছে, দ্য বিউটিফুল গার্ল এখানেও অ্যাডজেক্টিভ, তাই না? কারণ গার্লকে মডিফাই করতেছে, তাই না? গার্ল একটা নাউন, শি এখানে প্রোনাউন। তো এটা হলো মোস্ট কমন বিউটিফুল এর ব্যবহার। এটা বিউটি সবসময় অ্যাডজেক্টিভ হয়। কিন্তু আমরা যদি এই জাতীয় বাক্য লিখি, ঠিক আছে, যে শি ইজ দ্য বিউটিফুল, এখানে কিন্তু তখন আর বিউটিফুল অ্যাডজেক্টিভ থাকে না, এখানে বিউটিফুল তখন নাউন হয়ে যায়। ঠিক আছে, এখানে কিন্তু বিউটিফুল তখন নাউন হয়ে যায়, মূলত দি বসার জন্য আর্টিকেল। ঠিক আছে, শি ইজ দ্য বিউটিফুল, সেই সুন্দর, সেই সুন্দরী। ঠিক আছে, দি বিউটিফুল কিন্তু এখানে নাউন, মূলত দি বসার জন্য, এবং এটা কমন নাউন তখন ফর্ম নিচ্ছে এখানে, যেমন অনেস্টটাকে দি বসার জন্য, তাই না? তো অনেস্ট সবসময় অ্যাডজেক্টিভ প্রয়োগে ব্যবহারে, বিউটিফুল সবসময় অ্যাডজেক্টিভ, কিন্তু বিশেষ প্রয়োগ, বিশেষ করে যদি দি নাই, সাবজেক্ট হয় এবং অথবা কমপ্লিমেন্ট হয় বা অবজেক্ট হয়, তখন কিন্তু সেটা, তাই না, অ্যাডজেক্টিভ থাকে না, নাউন হয়ে যায়। ঠিক আছে, তো আমরা আরো কিছু শব্দ নিচ্ছি, কিছু নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এবং তাই না দেখবো আমরা, যেমন ননসেন্স। ননসেন্স শব্দটা কি আমরা জানি, নাউন, তাই না? হি ইজ আ ননসেন্স, সে একটা ননসেন্স মানে কি, সিলি, জ্ঞানহীন, মূর্খ। ঠিক আছে, ভ্যালুলেস, সে একটা মূর্খ বা সিলি, তাই না? কিন্তু আমরা যদি এভাবে লিখি যে nonsense, riches can't bring happiness. Nonsense, riches can't bring happiness. মূর্খ, সম্পদ কোনো সময় সুখ আনতে পারে না। ঠিক আছে, এখানে কিন্তু ননসেন্স আর নাউন নাই, এটা তখন ইন্টারজেকশন। ঠিক আছে, ইন্টারজেকশনকে এখন মডার্ন টার্মে এক্সক্লেমেশন বলা হয়, ইন্টারজেকশন বা এক্সক্লেমেশন। এখানে যেমন ননসেন্স নাউন, ননসেন্স শব্দটা সবসময় নাউন, এটা পিওরলি নাউন, কিন্তু ব্যবহারের কারণে আমরা দেখতেছি যে এক্সপ্রেশন, ইন্টারজেকশন কি, সাডেন এক্সপ্রেশন, আবেগ বা ভাব প্রকাশ। ঠিক আছে, ননসেন্স, riches can't bring happiness। এভাবে রাবিশও কিন্তু হতে পারে, যে there are many rubbish on the road, তাই না? রাবিশ মানে ময়লা বা আবর্জনা। যদি আমরা বলি যে রাবিশ, ইউ আর ওয়ার্কলেস, আসলে তুমি একটা ওয়ার্কলেস, তখন কিন্তু রাবিশ সাডেন এক্সপ্রেশনের জন্য এটা তখন অ্যাডজেক্টিভে ইন্টারজেকশনে কাজ করবে। আমরা একটা লাভলি শব্দ নিচ্ছি, লাভলি শব্দটা অ্যাডজেক্টিভ, লাভলি শব্দটা ইংরেজিতে নাউনও হয়, তাই না? দ্য আইডিয়া, আমরা এরকম যদি একটা বাক্য লিখি যে দ্য ফ্লাওয়ার ইজ লাভলি, ফুলটি খুবই চমৎকার, ফুলটি খুবই সুন্দর। লাভলি কি, অ্যাডজেক্টিভ, তাই না? লাভলি হলো, এটা আমাদের লিখতে হবে নাউন, এখানে হয়েছে। লাভলি হলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সাধারণ লাভলি অ্যাডজেক্টিভ হয়, লাভলি নাউনও হয়। যদি বলি শি ইজ লাভলি, এটা যেমন অ্যাডজেক্টিভ আমরা বলতে পারি, এটা নাউনও বলা যাবে। কিন্তু যদি আমরা এই ধরনের বাক্য লিখি বা বলি, ঠিক আছে, যে lovely, the flower appears to me, আসলে চমৎকার, ফুলটা আমার কাছে এরকমই লাগতেছে। ঠিক আছে, তখন কিন্তু লাভলি ইউসি, আমরা এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহার করছি, এখানে কিন্তু কমাও দিতে পারি আমরা। এখানে যে সবসময় এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহার হবে তা না, এখানে কিন্তু কমাও ব্যবহার হতে পারে, কিন্তু
যদি এভাবে ব্যবহার করি যে লাভলি দ্য ফ্লাওয়ার অ্যাপিয়ার্স টু মি, ফুলটা আমার কাছে আসলেই খুব চমৎকার, তখন কিন্তু এটা অ্যাডজেক্টিভ থাকে না, তখন এটা তখন কি হয়ে যায়, এখন ইন্টারজেকশন হয়ে যায়। ঠিক আছে, অনুরূপভাবে রিয়ালি, রিয়ালি শব্দটা অ্যাডভার্ব, এটা পিওরলি অ্যাডভার্ব, সবসময় অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়, তাই না? আমরা যদি একটা রিয়ালি ব্যবহার দেখি, দ্য আইডিয়া ইজ রিয়েলি গুড। আইডিয়া, আমাদের যে কল্পনা বা ভাবনাটা আসলেই গুড বা গ্রেট, তাই না? রিয়েলি কি এখানে অ্যাডভার্ব, কীভাবে অ্যাডভার্ব, এটা গুডকে মডিফাই করতেছে, গুড হলো অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভের একটা অ্যাডভার্বের একটা কাজ, এটা যেমন ভাবকে মডিফাই করে, এটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। কিন্তু আমরা যদি বাক্য এইভাবে লিখি, তাই না, রিয়েলি দ্য আইডিয়া ইজ গ্রেট, রিয়েলি দ্য আইডিয়া ইজ গ্রেট, আসলেই আইডিয়াটা চমৎকার, আসলে আইডিয়াটা চমৎকার। এখানে কিন্তু রিয়েলি আর অ্যাডভার্ব থাকে না, এখানে তখন এটা ইন্টারজেকশন। ঠিক আছে, এখানে রিয়েলি তখন ইন্টারজেকশন। তাহলে আমরা কি দেখতেছি যে ননসেন্স নাউন হলেও তার প্রয়োগের কারণে ইন্টারজেকশন হতে পারে, লাভলি অ্যাডজেক্টিভ বা নাউন হলেও এটা তার প্রয়োগ বা ব্যবহারের কারণে ইন্টারজেকশন হতে পারে। আবার রিয়েলি এটা পিওরলি একটা অ্যাডভার্ব, কিন্তু এটাও ব্যবহারের কারণে, পজিশনের কারণে ইন্টারজেকশনে কাজ করতে পারে। তো আমরা যদি শব্দ চিনি, তাহলে বাক্য গঠন করা আমাদের জন্য সবসময় সহজ। বাক্য ইংরেজি একটা স্ট্রাকচার বেসড ল্যাঙ্গুয়েজ, সবসময় স্ট্রাকচার নির্ভর স্ট্রাকচারকে ফলো করে। স্ট্রাকচার ফলো করতে হলে সাবজেক্ট আমাদের চিনতে হবে, ভাব চিনতে হবে, প্রেডিকেট, অবজেক্ট, কমপ্লিমেন্ট জানতে হবে, এবং শব্দগুলো যে পজিশন নেয়, নাউন কোথায় পজিশন বসে নেয়, অ্যাডজেক্টিভ কোথায় পজিশন নেয়, অ্যাডভার্ব কোথায় বসে কারণ শব্দের পরে, এগুলো আমাদের জানতে হবে। এগুলোর জন্য আমাদের শব্দ চেনা সবচেয়ে আগে জরুরি। আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ। আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।